আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, বরাবরের নাই আজকেও গাণিতিক অর্থনীতির বিশেষ ক্লাস নিয়ে দেখো, আজকের ক্লাসটা প্রথম অধ্যায়ের রৈখিক বীজগণিতের ম্যাট্রিক্সের যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টার ক বিভাগ এবং খ বিভাগ গ বিভাগ নিয়ে আলোচনা করব। এই কি কোথা থেকে দেখছো এবং কমেন্টস একটু জানাও। আর আমি যদি কারোর পিডিএফ লাগে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং মানে ম্যাথের পাস করার মতো, যাদের প্রিপারেশন খুবই খারাপ অথবা ইমপ্রুভমেন্ট দিচ্ছে, পাস করতে পারছো না, তাদের উদ্দেশ্যে বলছি, খুব শর্ট সাজেশন ভিত্তিক আমি পিডিএফ দেব। যদি কেউ নিতে চাও অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবে এবং কমেন্টসে জানাই দেবে। যারা কমেন্টস করবে পেজে তারাই এবং শেয়ার করবে তারাই পিডিএফ পাবে ইনশাল্লাহ। পিডিএফ নেওয়ার জন্য কোনো অর্থ দেওয়া লাগবে না। ক্লাসগুলো শেয়ার এবং কমেন্টস করলে অবশ্যই পিডিএফ পাবে। যারা শেয়ার এবং কমেন্টস করবে ইনশাল্লাহ তারাই পিডিএফ পাবে। গাণিতিক অর্থনীতি এবং ইন্টারমিডিয়েট ব্যষ্টিক অর্থনীতি পিডিএফ অধ্যায়ভিত্তিক পাস করার মতো, যেগুলো আর কি পাস করতে পারছো না, যাদের প্রিপারেশন ভালো আছে আলহামদুলিল্লাহ, তাদের তো মনে হয় না প্রয়োজন লাগবে। কিন্তু যারা খুবই দুর্বল এবং পাস করতে পারছো না তাদের উদ্দেশ্যে বলছি, যদি পিডিএফ নিতে চাও অবশ্যই আমার পেজটি শেয়ার এবং কমেন্টস লাইক করতে হবে ইনশাল্লাহ। দেখো, আমি এখানে কিছু কোশ্চেন নিচ্ছি যেগুলো আমাদের পরীক্ষায় বারবারই আসে, আর এগুলো আসবেই পরীক্ষায় ইনশাল্লাহ। দেখো, আমি প্রথমে নিচ্ছি এখানে ম্যাট্রিক্সের র্যাঙ্ক কি, উহার বৈশিষ্ট্য। ম্যাট্রিক্সের র্যাঙ্ক কাকে বলে আমি দিয়ে দিয়েছি এখানে। আর ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য দেখো, একটি ম্যাট্রিক্সের সর্বোচ্চ ক্রমের অশূন্য নির্ণয় পাওয়া যায়, তাকে ম্যাট্রিক্সের র্যাঙ্ক বলে। একটি ম্যাট্রিক্সের সর্বোচ্চ ক্রমের অশূন্য নির্ণয় পাওয়া যায়, তাকে ম্যাট্রিক্সের র্যাঙ্ক বলে। র্যাঙ্ক কাকে বলে আমরা এটা দিচ্ছি। ম্যাট্রিক্সের র্যাঙ্কের বৈশিষ্ট্য, ম্যাট্রিক্সের র্যাঙ্কের বৈশিষ্ট্য অনলি 4টা দিচ্ছি। কোনো ম্যাট্রিক্সের রো এবং কলাম অথবা সারি এবং কলামের চেয়ে ম্যাট্রিক্সের র্যাঙ্ক অধিক হবে না, মানে কি পরস্পর সমান হওয়া লাগবে। আচ্ছা, শূন্য ম্যাট্রিক্সের কোনো র্যাঙ্ক নেই, শূন্য ম্যাট্রিক্সের কোনো র্যাঙ্ক নেই। ওয়ালাইকুম আসসালাম সাবিনা ইয়াসমিন। দেখো, খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমি যে কোশ্চেনগুলো নিয়েছি ইনশাল্লাহ তুমি এখান থেকে ক বিভাগের কোশ্চেন এবং খ বিভাগের কোশ্চেন অবশ্যই পাবে ইনশাল্লাহ। দেখো, তারপরে আমি দিয়েছি কোনো ম্যাট্রিক্সের র্যাঙ্ক এর রূপান্তরিত ম্যাট্রিক্সের র্যাঙ্ক পরস্পর সমান হবে, অর্থাৎ আমি বলছি যে সারি আর কলাম পরস্পর সমান হবে। আমি কিন্তু বলতে পারি যে 3 গুণ 3 ক্রম, এটা বলতে পারি ইনশাল্লাহ। দেখো, আমি একটু তোমাদের বোঝাই দেই ইনশাল্লাহ। বিষয়টা এরকম যে ম্যাট্রিক্সের র্যাঙ্ক যেমন 3 গুণ 3 ক্রম, ক্রমের ম্যাট্রিক্সের র্যাঙ্ক, ম্যাট্রিক্সের র্যাঙ্ক, ঠিক আছে। আচ্ছা, অবশ্যই সমান হওয়া লাগবে। যদি আমার এমন থাকে 3 গুণ 4 ক্রমের ম্যাট্রিক্সের র্যাঙ্ক, ক্রমের ম্যাট্রিক্সের র্যাঙ্ক র্যাঙ্ক কখনো নির্ণয় করা যায় না, কখনো নির্ণয় করা যায় না। এগুলো কিন্তু বৈশিষ্ট্য, অবশ্যই পরস্পর সমান হওয়া লাগবে। কি হওয়া লাগবে? পরস্পর সমান হওয়া লাগবে।
তাহলে আমরা 3 নম্বরটা বুঝলাম। আচ্ছা, কোনো ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2 হলে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক রৈখিকভাবে স্বাধীন। রৈখিকভাবে স্বাধীন মানে কি, যদি এমন থাকে দুইটা কলম আর দুইটা সারি, দুইটা কলম এবং দুইটা সারি, যদি এমনটা হয় তাহলে অবশ্যই সেটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করা যাবে, ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করা যাবে। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো ম্যাট্রিক্সের, এখন আমি এখানে দেখো কয়েকটা গাণিতিক সমস্যা নিচ্ছি ইনশাল্লাহ। এটা 2002 সালের কোশ্চেন, ম্যাট্রিক্সের র্যাঙ্ক। দেখো এখানে ম্যাট্রিক্সের র্যাঙ্কের আমরা সমান সমান এটা দেওয়া আছে, প্রদত্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করো, তাহলে দেওয়া আছে ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3 গুণ 3 ক্রম, 3টা সারি 3টা কলাম। আচ্ছা দেখো, আমরা যখনই দেখো অনেকে বলবে যে আমি খুব সুন্দর পরীক্ষা দিছি, আমার 5 মার্ক পেয়ে যাব। দেখো ম্যাট্রিক্সের অধ্যায় থেকে যারা মনে করছো, অনেকে মনে করছো যে 3টা অধ্যায় করব, যেমন প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় আর তৃতীয় অধ্যায় করব। অনেকে বলছো যে প্রথম অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় করবো, অনেকে ষষ্ঠ অধ্যায় বাদ দিছো। মানে বিষয়টা হলো, আমি যাচাই করছি যে আমার হোয়াটসঅ্যাপে অনেকে নক দিছো যে এই কয়টা অধ্যায় করলে হবে কিনা স্যার, অথবা আমার ব্যাজে অনেকে আছে, লাস্টে আর্টসে অফলাইনে, অনলাইনের ব্যাজেও আছে, অফলাইনের ব্যাজের স্যার এই কয়টা অধ্যায় করলে। দেখো ম্যাট্রিক্সের প্রথম অধ্যায়টা তুমি ভালোভাবে করে গেলে, কিন্তু চিহ্নের যদি ব্যবহার সঠিকভাবে না করতে পারো তাহলে তুমি কিন্তু তোমার কিন্তু ম্যাথে ফেল আসবে। আমি আবারও বলছি, ম্যাট্রিক্সের অধ্যায়টা নির্ণয় করার সময় অবশ্যই তোমার খেয়াল রাখতে হবে চিহ্নের। ঠিক আছে, যেমন দেখো এখানে আমি যখন নির্ণয় করব তখন নির্ণয়ের চিহ্ন দিছি। অনেকে কি করবে, এখানে ম্যাট্রিক্স চিহ্ন দিয়ে এটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করবে, অনেকে করবে, ইনশাল্লাহ এটা করে। আমার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বলছি যে অনেকে এটা করে, যে এখানে নির্ণায়ক চিহ্ন না দিয়ে ম্যাট্রিক্স চিহ্ন দেবে। দেখো যদি তুমি নির্ণায়ক চিহ্ন না দাও, তাহলে যদি ম্যাট্রিক্স চিহ্ন দাও তাহলে একদম ডাবল জিরো, তোমার অঙ্ক হওয়া সত্ত্বেও ডাবল জিরো দেবে স্যার। কারণ তুমি তো ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করছো, সুতরাং যখন তুমি ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করবা তখন অবশ্যই তোমাকে নির্ণায়ক চিহ্ন ব্যবহার করতে হবে। আচ্ছা দেখো, তাহলে আমরা ম্যাট্রিক্সের যখনই আমরা নির্ণয় করছি তখন আমরা নির্ণায়ক চিহ্ন ব্যবহার করছি। দেখো এটাকে বলা হয় সারি, এটাকে বলা হয় সারি, আর এটাকে বলা হয় কলাম। দেখো সারি 3টা, 1টা 2টা 3টা, আর কলাম কয়টা, 3টা। তাহলে আমরা এখানে বলতে পারি 3 গুণ 3, 3 গুণ 3 ক্রম, এটা আমরা বলতে পারি। আচ্ছা দেখো আমরা এটা কিভাবে নির্ণয় করব। দেখো ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করার সময় সবসময় দেখো ম্যাট্রিক্সের নির্ণায়ক চিহ্নর ভিতরে আমরা প্লাস মাইনাস ব্যবহার করি, প্লাস মাইনাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস, 3 গুণ 3 ক্রমের, এটা আমাদের কোফ্যাক্টর নির্ণয় করার সময় এটা ম্যাট্রিক্সের সূত্র। আচ্ছা এখন এখানে আবার প্রশ্ন আসতে পারে, দেখো এখানে আমরা যদি ম্যাট্রিক্সের র্যাঙ্ক, যেমন এখানে আছে কত 3, আমি বসাই নেই, -3 6 2 1 5 4 4 -8 2। দেখো এইটাকে আমরা নির্ণায়ক চিহ্ন দিয়ে দিলাম, যেহেতু এ দ্বারা প্রকাশ করছে, এটাও আমরা নির্ণায়ক চিহ্নের ভিতরে দিলাম। ঠিক আছে। আচ্ছা এখন প্রশ্ন হলো, দেখো আমরা যখন এটাকে নির্ণয় করব তখন আমরা এইখানে যে উপরের সূত্রটা লিখছি, উপরের এই সারির সূত্রটা আমরা এখানে ধরব। দেখো এর আগে কি আছে, প্লাস, আমরা প্লাসে মাইনাসে -3 এই দিলাম। এখন দেখো এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম। আচ্ছা এটা ইউজ করলাম ফার্স্ট ব্র্যাকেট, এখানে আছে কি মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে -6 আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম। আচ্ছা এখানে আছে প্লাস, এখানে আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে +2 আমরা এই ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম। আচ্ছা এখন দেখো আমরা এটা নির্ণয় করার পরে আমরা কি করব, খুব সুন্দর করে বোঝো, আমরা কি করব, আমরা বিবেচনা করব ঠিক এইভাবে, মাইনাস আর প্লাস গুণ, এইভাবে নির্ণয় করব। দেখো যখন আমি এই 3টা এখানে লিখলাম, তখন এই 3 বিন্দুতে, দেখো 3 বিন্দুতে যখন আমি নিব তখন এই কলাম আর এই সারি বাদ যাবে। তাহলে মনে করো তোমার সামনে এই অংশটুকু নাই, এই অংশটুকু তোমার সামনে নাই, তাহলে দৃশ্যমান হয়েছে কি, আমার দৃশ্যমান হয়েছে 5 2 4 আর 8। তাহলে আমরা এইভাবে যখন গুণ করব, দেখো এই পাশে গুণ করলে কত, আমার প্লাস, তাহলে 5 দুনো কত 10, এখানে 10 বসাই দিলাম। আচ্ছা যখন আমি এই পাশে গুণ করব তখন আমার এখানে একটা সূত্রের মাইনাস আছে আর এখানে একটা মাইনাস আছে, তাহলে 4 8 কত 32, তাহলে একটা মাইনাস আর সূত্রের একটা মাইনাস,
তাহলে প্লাস, তাহলে এখানে প্লাস 32 হলো। আশাটা কি বুঝতে পারছো ইনশাআল্লাহ? আচ্ছা, এখন দেখো যখন আমি 6 এখানে 6 ধরছি 6, তাহলে এই কলাম আর এই সারি বাদ, টি আকৃতির বাদ হয়ে গেল। তাহলে আমার সামনে দৃশ্যমান কোনগুলো আছে? আমার সামনে দৃশ্যমান আছে 1 আর 4, 4 আর 2। তাহলে আমরা এটা এভাবে গুণ করি, 2 1 কে 2 আর 4 4 কত 16, 2টার আগে প্লাস, তাহলে অবশ্যই সূত্রে একটা মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 2 1 কে 2 মাইনাস 16। আশা রাখি বুঝতে পারছো? আচ্ছা, যখন আমি 2 ধরবো এই 2, তখন এই কলাম আর এই সারি বাদ, তাহলে 8 8 কে কত হবে 8, প্লাসে মাইনাসে মাইনাস, আর এ পাশটা আমরা গুণ করলে 5 8টা কত 40, মাইনাস 40। আশা রাখি বুঝতে পারছো? আচ্ছা, এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি, তাহলে -3 এখান থাকে কত আমার 42, -6 এখান বড় আগে মাইনাস চিহ্ন থাকে -14, +2 এখানে থাকে -48। আশা রাখি বুঝতে পারছো ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে আমি যদি এখন ক্যালকুলেশন করি, দেখো আমি যদি ক্যালকুলেশন করি ওইটা, তাহলে আমার এখানে ক্যালকুলেশন করলে আমার 98 হচ্ছে। আমি কিন্তু প্রথমেই বলছি যে ম্যাট্রিক্সে দেখো, আমি বৈশিষ্ট্যের ভেতরে কিন্তু বলছিলাম যে শূন্য ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করা যায় না। তাহলে আমরা যে নির্ণায়ক মানটা পাইছি এটা কিন্তু আমাদের শূন্যের সমান না, শূন্যের সমান না, -98। তাহলে আমাদের ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করা শেষ। যদি এখানে আমার শূন্য বেরোতো তাহলে আমি স্টেপ বাই স্টেপ আমার আরও করতে হতো। তাহলে আমি এখানে কী লিখলাম, 3 গুণ 3 ক্রমের নির্ণায়কের মান অশূন্য, সুতরাং ম্যাট্রিক্সের র্যাঙ্ক যে ক্রম ধরবো সেই ক্রম। তাহলে এখানে ক্রম ধরছিলাম কত 3 গুণ 3। অনেকে কিন্তু এই 98 লিখে দিয়ে আসবে, 98 হবে না, যে ক্রম ম্যাট্রিক্সের ক্রম ধরছি কি 3 গুণ 3, তাহলে এখানে ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত 3। আচ্ছা, ম্যাট্রিক্সের র্যাঙ্ক প্যারামিটার দ্বারা প্রকাশ করা হয়। আমি এখানে কিন্তু লিখছি ম্যাট্রিক্সের র্যাঙ্ক পি না থাকে, এটা কিন্তু প্যারামিটার এর সংকেত ব্যবহার করা হয়। এখন তুমি আর দিয়েও ব্যবহার করতে পারো, প্যারামিটার দিয়েও ব্যবহার করতে পারো, তবে এখানে যেটা দ্বারা প্রকাশ করবে সেটা দ্বারাই তোমাকে লিখতে হবে। আচ্ছা গেল। এখন দেখো আমি এরপরে দেখো কি লিখছি, এরপরে দেখো ম্যাট্রিক্সের র্যাঙ্কের আর একটা নিয়ম লিখছি। দেখো এটা হলো 2017 সালের কোশ্চেন, প্রদত্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করো। তাহলে এটা দেওয়া আছে, তাহলে এটা যেহেতু 3টা কলাম আর 3টা সারি, ক্রমে ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করি। তাহলে ঠিক আগের নিয়মেই আমি এই 4 লিখলাম, 4 ঠিক আগের নিয়মেই কিন্তু আমার এখানে দেখো আমি প্লাস মাইনাস প্লাস এটা ব্যবহার করব। তাহলে সবার আগে কি আছে, এখানে প্লাস, এখানে প্লাস দিচ্ছি, দিলেও হবে না দিলেও হবে। যখন আমি এইটা 4 ধরবো, যখন 4 ধরবো তখন এই কলাম বাদ, এই কলাম বাদ আর এই সারি বাদ, এই কলাম আর এই সারি বাদ। ঠিক আছে, তাহলে দৃশ্যমান হয়েছে কত আমার, দৃশ্যমান হয়েছে এখানে 6 আর 3। তাহলে আমরা লিখতে পারি 3 6 কত 18, এই পাশটা গেলে প্লাস, 3 6 18, শূন্যের সাথে যা গুণ করবো শূন্য হবে। তাহলে যেহেতু এই পাশটা গেলে মাইনাস, মাইনাস বসাই দিছি। আচ্ছা, তারপর দেখো এটার কাজ শেষ। আমি এখানে কি নিছি 2 নিছি, তাহলে এর আগে মাইনাস আছে আর এখানে আছে আমার সূত্রে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে কী হবে প্লাস। দেখো সূত্রের মাইনাসটা কোথায়, আমি আবার বলছি, দেখো সূত্রের মাইনাসটা কিন্তু আমার এই যে সূত্রের মাইনাস, আর এখানে আমার কি আছে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে গেল প্লাস হয়ে গেল। 2 লিখলাম, তাহলে 2 যখন লিখবো তখন 2 কলাম ধরবো আর ওপরের সারি, তাহলে 2 কলাম, এই যে 2 ধরেছি, এই ঠিক এই আকৃতির বাদ হয়ে গেছে, এই যে এই আকৃতির বাদ হয়ে গেছে। আচ্ছা, যদি বাদ হয়ে যায় তাহলে আমার দৃশ্যমান আছে কোনগুলো, দৃশ্যমান আছে 5 0 7 আর 3। তাহলে আমি আর গুণন করি ঠিক একই ক্যাটাগরিতে। দেখো তাহলে 3 5 কত 15, প্লাস মাইনাসে -15, আর 7-এর সাথে 0 গুণ করলে 0ই হবে। এখানে আমার কত আছে, সূত্রের মাইনাস বসাই দিলাম। আচ্ছা, এইবার দেখো আমি এখানে কি ধরছি 1 ধরছি, 1, তাহলে এখানে একও প্লাস, আমার সূত্রেরও প্লাস, তাহলে প্লাস বসে গেল। তাহলে 1 যদি ধরি ঠিক এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে দৃশ্যমান আছে কত 5 6 -5 আর 6 আর 7 আর 0। তাহলে আমি আর গুণন করলে কত হবে, দেখো শূন্যের সাথে যা গুণ করবো 0। আচ্ছা, আর 6 7 কত 42, যেহেতু সূত্রের মাইনাস তাহলে -42 বসে গেল। ঠিক ক্যালকুলেশন আমরা এই লাইনটা করে নিলাম, করে নেওয়ার পরে আমি এই লাইনটা করছি, বড় আগে মাইনাস ছিল, মাইনাস বসে গেছে, আর এটা গুণ করে ক্যালকুলেশন করে এটা আসছে, তাহলে 72 আর 72, তাহলে শূন্য, এটা কেটে গেল, কেটে গেলে কি হয়েছে শূন্য হয়েছে। আমি কিন্তু বৈশিষ্ট্যে বলছি যে ম্যাট্রিক্সের শূন্য মানে শূন্য কিন্তু কোনো ম্যাট্রিক্সের কোনো হয় না, র্যাঙ্ক হয় না, নির্ণয় করা যায় না। সুতরাং শূন্য হয়েছে, তাহলে আমি লিখছি কি, যেহেতু 3 গুণ 3 ক্রমের ম্যাট্রিক্সের র্যাঙ্ক 0, সুতরাং 2 গুণ 2 ক্রমের ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করব। তাহলে 2 গুণ 2 ক্রমের ম্যাট্রিক্সের র্যাঙ্ক দেখো, আমি এখান থেকে 2 গুণ 2 ক্রমের, দেখো আমি এই সারি, এই কলাম আর এই সারি বাদ দিয়ে দিয়েছি,
বাদ দেওয়ার পরে আমি দুইটা কিন্তু কলাম নিয়েছি। দেখো দুইটা কলাম, দুইটা সংখ্যা, এই যে এখানে বসাই 6 3, 6 0 আর 0 3। দেখো এখানে আমি লিখে দিছি 6 0 আর 0 3। তাহলে আমরা যদি গুণ করি, গুণ করলে কি হচ্ছে দেখো, দেখো গুণ করলে কি হচ্ছে আমার, গুণ করলে 3 6 কত 18, আশেপাশে গুণ করলে মাইনাস, তাহলে অবশ্যই এটা শূন্যের সমান না। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি, 2 গুণ 2 ক্রমের ম্যাট্রিক্সের র্যাঙ্ক অশূন্য হওয়ায় এখানে ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর এ সমান সমান 2। আশা রাখি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন দেখো আমি এরপরে আরেকটা নিচ্ছি, আরেকটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক। আমাদের র্যাঙ্কের কিন্তু এই অঙ্ক আসবে ইনশাল্লাহ, আমাদের পরীক্ষায় কিন্তু পড়বে ইনশাল্লাহ। দেখো এটা 2015 সাল, জাতীয় বিশ্ববিদ্যালয় 2015 সালের একটা কোশ্চেন। দেখো যদি এ সমান সমান, এখানে দেখো 1টা 2টা 3টা 4টা কলম আর 3টা সারি। দেখো কলমটা কিন্তু আমরা সবসময় লাস্টে লিখি, কলমটা সবসময় লাস্টে লিখি। তাহলে তোমাকে বলতে পারে যে 3 গুণ 4 ক্রমের একটি ম্যাট্রিক্সের উদাহরণ দাও, তখন তুমি হেজিটেশনে বুঝতে পারো যে আমি সারি 4টা দেবো না কলম 4টা দেবো। দেখো সবসময় কলম লাস্টে বসে, মনে রাখবা। তাহলে 1টা 2টা 3টা সারি, তাই 3 গুণ, আর 1 2 3 4, তো এখানে 4 দিছি, গুণ 4 ক্রমে ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করা যায় না। কারণ আমি বলছি ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যে, যে ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হলো কি, যে অবশ্যই কলাম আর সারি পরস্পর সমান হওয়া লাগবে। এখানে কলম আর সারি কিন্তু পরস্পর সমান না, সুতরাং আমরা 3 গুণ 4 নির্ণয় করতে পারবো না। তাহলে এখন অতএব 3 গুণ 3 ক্রমের ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করি। তাহলে 3 গুণ 3 ক্রমের ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করতে গেলে দেখো আমরা এটা ভেঙে লিখছি। দেখো A1 মানে কি, আমি প্রথম এই অংশটা বাদ দিছি, এই কলমটা বাদ দিছি। তাহলে এই কলমটা বাদ দিলে কয়টা থাকে, 3টা। আমরা A1 দ্বারা প্রকাশ করছি, যেহেতু এখানে A আছে তাই A1 দ্বারা প্রকাশ করছি। এই 3টা কলাম আর 3টা সারি লিখছি এই। আচ্ছা, দ্বিতীয় ম্যাট্রিক্স দেখো A2 লিখছি। A2 লেখার পরে আমি এই কলামটা বাদ দিছি, এই কলামটা বাদে দেখো এইখানে লিখছি 1 3 2 1 3 -2। আচ্ছা, তারপর তৃতীয় কলামে কি করছি, তৃতীয় কলামে এইটা আমি বাদ দিছি, বাদ দিয়ে এই 3টা লিখছি। আচ্ছা, তারপর চতুর্থ কলামে কি করছি, আমি এইটা বাদ দিয়ে এইটা এখানে লিখে দিছি। আশা রাখি বুঝতে পারছো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন দেখো আমরা ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করার সময় আমি কলাম আর সারি পরস্পর সমান হবে সেটা সমান করে নিছি। এখন দেখো 3 গুণ 3 ক্রমের ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করি। আমরা যে এ কলামটা ধরছিলাম A1, এই যে A1 এটা আমরা এখানে লিখে নিয়েছি। দেখো লিখে নেওয়ার পরে দেখো কি করছি, ঠিক আগের মতো আমি এখানে 1 লিখলাম, কারণ এর আগে প্লাস, সূত্রের প্লাস, তাহলে 1 লিখলাম। যখনই 1 লিখবো তখন আমার এই কলাম আর ওপরের সারি বাদ হয়ে যাবে, ওপরের সারি বাদ হয়ে যাবে। তাহলে আমার দৃশ্যমান আছে কত, 3 আর 6, 3 6 18, আর 0 সাথে যা গুণ করবো 0, এখানে 0 বসে গেল। আচ্ছা, এখানে 3 আছে আর সূত্রের মাইনাস, প্লাসে মাইনাসে -3। আচ্ছা, যখন আমি 3 ধরবো তখন এই টি আকৃতির বাদ হয়ে যাবে, এটা টি আকৃতির বাদ হয়ে গেল। তাহলে দৃশ্যমান আমার আছে কত, 3 আর 8, 3 আর 3, তাহলে 3 3 কত 9, 3 8 24 মাইনাস সূত্রের মাইনাস। আশা কি বুঝতে পারছো ইনশাল্লাহ। আচ্ছা, তারপর দেখো আমি এখানে কি ধরছি, এখানে 4 ধরছি, 4, তাহলে এখানে প্লাস আর সূত্রের প্লাস, তাহলে 4 দিলাম। আচ্ছা, যখন 4 ধরছি তখন আমার এই কলাম আর ওপরের সারি বাদ হয়ে গেল। তাহলে আমার দৃশ্যমান আছে কোনটা কোনটা, এই দুইটা। তাহলে এটা আমরা গুণ করব। তাহলে 0-র সাথে যা গুণ করব 0, আর 3 6 কত 18, যেহেতু সূত্রের মাইনাস তাই -18 বসলো। আশা রাখি বুঝতে পারছো ইনশাআল্লাহ। ক্যালকুলেশন করি কত হয়েছে আমার, -9 হয়েছে। তাহলে অবশ্যই এটা অশূন্য। তাহলে আমরা লিখছি 3 গুণ 3 ক্রমের ম্যাট্রিক্সের র্যাঙ্ক অশূন্য, সুতরাং ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর এ সমান 3। আমি দেখো এখানে আর ব্যবহার করছি, এখানে তুমি প্যারামিটারও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা না, কিন্তু এখানে এ দ্বারা প্রকাশ করছে তাই আমি এ দিছি। কত ক্রম, 3 গুণ 3 ক্রম, এটা কিন্তু 3 গুণ 3 ক্রম। অবশ্যই ম্যাট্রিক্সের র্যাঙ্ক পরস্পর কলাম আর সারি পরস্পর সমান হওয়া লাগবে। তাহলে 3 গুণ 3 ক্রম, তাহলে আমরা এখানে লিখলাম 3 অ্যান্সার। আচ্ছা, আশা রাখি বুঝতে পারছো ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে। আচ্ছা, এখন দেখো আমি খুবই ইম্পর্টেন্ট, একদম খুব মানে এখান থেকে তুমি 100% কোশ্চেন পাবা। আমি এবার এটা যেখান থেকে আলোচনা করবো ইনশাল্লাহ। দেখো এটা হলো ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারভেদ, ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারভেদ। এটা 2016 সাল, আরও অনেকবার পড়ছে বোর্ডে, আমি উল্লেখ করি নাই। দেখো কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে, দেখো যে ম্যাট্রিক্সের, যে বর্গ ম্যাট্রিক্সের কর্ণ ম্যাট্রিক্স বলতে অবশ্যই সেটা বর্গ হওয়া লাগবে, অবশ্যই সেটা বর্গ হওয়া লাগবে। কর্ণ ম্যাট্রিক্স বলতে অবশ্যই কী হওয়া লাগবে, বর্গ হওয়া লাগবে। বর্গ বলতে দেখো অবশ্যই সারি আর কলাম, এই যে এটা একটা বর্গ, প্রত্যেকটা কলাম আর প্রত্যেকটা সারি অবশ্যই পরস্পর সমান হবে। মানে কি 3 গুণ 3 যদি হয়, অথবা 2 গুণ 2,
আমি বলতে পারি 2 গুণ 2, এই যে 2 গুণ 2, অবশ্যই আমি যদি বলতে পারি এই 2 গুণ 2, 3 গুণ 3, তাহলে এগুলো সব বর্গ ম্যাট্রিক্স। সুতরাং দেখো আমি একটা বর্গ ম্যাট্রিক্সের উদাহরণ নিচ্ছি এখানে। দেখো যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কৌণিক উপাদানগুলো ছাড়া অন্য সব উপাদান শূন্য, মানে প্রধান কৌণিক উপাদান বলতে এই কৌণিক উপাদানগুলো, এই কৌণিক 1 2 3 এই উপাদানগুলো ছাড়া বাদবাকি সবগুলোই কি শূন্য, বাদবাকি সবগুলোই শূন্য। ঠিক আছে, দেখো সবচেয়ে মজার একটা বিষয় আমি আরেকটু আলোচনা করি। দেখো এই কর্ণ ম্যাট্রিক্সের একটু বেসিক আলোচনা করি। কর্ণ ম্যাট্রিক্স দেখো কর্ণ ম্যাট্রিক্সটা কেমন। 1 2 3 আমি উদাহরণ দিচ্ছি, এটা 0 0, আচ্ছা 0, তারপর হলো 0 0 0। দেখো এটা হলো কর্ণ ম্যাট্রিক্সের উদাহরণ। দেখো কর্ণ ম্যাট্রিক্স বলতে এই প্রধান কৌণিক মানগুলো অবশ্যই গাণিতিক সংখ্যা থাকবে 0 বাদে, আর বাদ বাকিগুলো সব কি হবে, 0 হবে। দেখো সবচেয়ে মজার বিষয় হলো, দেখো এটা ত্রিভুজ আকৃতির, এটা 0, এটা ত্রিভুজ আকৃতির, এটা 0। দেখো এ সাইডটাও ত্রিভুজ আকৃতির, এটাও 0। যদি এই অবস্থায় থাকে কোনো ম্যাট্রিক্সে তাহলে সেটাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। আশা কি বুঝতে পারছো ইনশাআল্লাহ। তারপর আমি যদি হিসাব করি এইভাবে, তাহলে এটাও 0, এ জোড়ও 0, আবার আমরা যদি হিসাব করি এ জোড়ও 0। আচ্ছা আমরা যদি হিসাব করি এইভাবে এ জোড়ও 0, আমরা এভাবে হিসাব করলে এভাবে জোড় 0। আচ্ছা আমি এখানে আবার দেখাচ্ছি তোমাদের ইনশাআল্লাহ, খুব ভালো করে বোঝো। কর্ণ ম্যাট্রিক্সের উদাহরণ 2 5 6, এইটা প্রধান কর্ণ, এগুলো বাদে যেগুলো 0 থাকবে সেটাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। দেখো ত্রিভুজ আকৃতির, এটা কিন্তু একটা ত্রিভুজ আকৃতির হয়েছে, ত্রিভুজ আকৃতির, এটাও কিন্তু একটা ত্রিভুজ আকৃতির হয়েছে। এই যে ত্রিভুজ আকৃতির যেগুলো হয় এগুলো সবগুলোই কর্ণ ম্যাট্রিক্স বলে, সবগুলোই কী বলা হবে, কর্ণ ম্যাট্রিক্স। আশা রাখি বুঝতে পারছো ইনশাআল্লাহ। তাহলে প্রধান কর্ণ কোনটা, এটা কি হবে, এটা হবে আমার গাণিতিক সংখ্যা। তোমাকে বলতে পারে যে একটি কর্ণ ম্যাট্রিক্সের উদাহরণ দাও, তখন তুমি বেসিক যদি না জানো তাহলে কিন্তু অ্যান্সার দিতে পারবে না, মুখস্থ করা যাবে না, বেসিক বুঝতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা এটা গেল। তারপরে দেখো আমি দিছি স্কলার ম্যাট্রিক্স কি, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কৌণিক উপাদানগুলো একটি স্থির রাশি এবং অন্য উপাদান শূন্য থাকে তাকে স্কলার রাশি বলে। দেখো এটার বিষয়টা কেমন, এটা হুবহু কিন্তু কর্ণ ম্যাট্রিক্সের মতো, তবে দেখো স্থির মানগুলো স্থির থাকবে। এখানে দেখো আমি 1 2 3 লিখছি, অথবা এখানে লিখছি 2 5 6, কিন্তু যদি স্কলার ম্যাট্রিক্স বলে তাহলে বিষয়টা এরকম হবে 5 5 5, এই মানগুলো সব একই রকম হবে। এখানে ম্যাট্রিক্সের আমি এটা হলো স্কলার ম্যাট্রিক্স। আশা কি বুঝতে পারছো ইনশাআল্লাহ। এটাও কিন্তু ত্রিভুজ আকৃতির হবে, কিন্তু স্থির মানগুলো সব একই রকম হবে, ইনশাআল্লাহ বুঝতে পারছো ইনশাআল্লাহ। তাহলে দেখো এখানে আমি 2 2 উদাহরণ দিয়ে দিয়েছি। তাহলে অবশ্যই দেখো যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কৌণিক উপাদানগুলো একটি স্থির রাশি এবং অন্য উপাদান শূন্য থাকে তাকে স্কলার ম্যাট্রিক্স বলে, উদাহরণ আমি এখানে দিয়ে দিয়েছি। আচ্ছা তারপর দেখো আমি এখানে অভেদ ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স কি, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ইন্টারমিডিয়েট ব্যাচটিকে কিন্তু আমাদের 3 শিল্পের উৎপাদনের জন্য নির্ণয় করার জন্য এই সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে, অথবা ইনভার্স ম্যাট্রিক্সের খুবই ইম্পর্টেন্ট কিন্তু এইটা দিয়ে আমাদের অঙ্ক আসবে। সুতরাং এই অভেদ ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স অবশ্যই তোমাকে জানতে হবে। যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কৌণ উপাদানসমূহ প্রতিটি এক থাকবে, আমি কিন্তু আগেরটা বোঝাইছি 5 5 5 2 3 1 2 3, অথবা এখানে বলতে পারি 7 7 7, অথবা বলতে পারি 2 2 2। যদি 1 1 থাকে, কি বললাম, যদি 1 1 থাকে, খুব ভালো করে বোঝো, তাহলে সেটা অভেদ ম্যাট্রিক্স। যদি 1 1 থাকে, যদি 1 1 1 থাকে তাহলে সেটা অভেদ ম্যাট্রিক্স। দেখো কৌণিক স্থির মানগুলো কি থাকবে, 1 হবে, আর বাদ বাকিগুলো কি থাকবে, 0, তাহলে সেটা অভেদ ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। আশা রাখি বুঝতে পারছো ইনশাল্লাহ। পরীক্ষার হলে তোমার কনফিউশন জাগবে না তুমি যদি এই বেসিকগুলো জানো ইনশাল্লাহ। আর এটা থেকে কিন্তু আমাদের 100% কোশ্চেন হবে, 100% কোশ্চেন হবে ইন্টারমিডিয়েট ব্যাচ থেকে 3 শিল্পের উৎপাদনের আমাদের এই অভেদ ম্যাট্রিক্স দিয়ে সমাধান করতে হবে সাইমন সত্য পরীক্ষা করার ক্ষেত্রে। আচ্ছা এখন দেখো আমি শূন্য ম্যাট্রিক্স কাকে বলে লিখছি, যে ম্যাট্রিক্সের ও সব উপাদানগুলো শূন্য তাকে শূন্য ম্যাট্রিক্স বলে। দেখো এখানে এ ম্যাট্রিক্সের সকল উপাদানগুলো শূন্য, তাহলে অবশ্যই এটা আমার কি হবে, শূন্য ম্যাট্রিক্স। দেখো যারা
বেসিকে দুর্বল আছো, অথবা বিষয়টা কি জানো, ম্যাট্রিক্স আমরা সবাই করি, ম্যাট্রিক্স আমরা সবাই শেষ করছি, কিন্তু বিশ্বাস রাখো 80% ছেলেপিলে ম্যাট্রিক্সের বেসিক নিয়ম জানে না, কিছু অঙ্ক করার দরকার তাই করেছে, আর 20% বেসিক অনুসারেই করছে। আমি ধরে নিলাম 20% না 40% করছে, 40%ও বলা যাবে না। আর কারণ আমি আমার অভিজ্ঞতার আলোকেই বলি, কারণ আমরা ম্যাট্রিক্সের আমরা যে গাণিতিক সমস্যাগুলো শিখি আর কি, এগুলো আমরা জাস্ট শেখার মতো শিখি না, জাস্ট পাস করার মতো শিখি, কিন্তু বেসিক নিয়ে আমরা শিখিই না বললে ভুল হয়। অনার্স দ্বিতীয় বর্ষের যারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠছো, আমি 15 তারিখ থেকে একেবারে রুট লেভেল থেকে ব্যাচ শুরু করব। তোমরা যারা একদম 15 তারিখ প্রথম ক্লাস থেকে, তোমাদের অবশ্যই ফ্রি ক্লাস থাকবে, এই ফ্রি ক্লাসে অবশ্যই আমি আমার পেজে লিঙ্ক দিয়ে দেবো, ফ্রি ক্লাসে তোমরা জয়েন্ট হবা। 3টা ক্লাস পরপর একদম রুট লেভেল থেকে আলোচনা করা হবে। যাদের ভালো লাগবে অবশ্যই তোমরা ক্লাসটা কোর্সে ভর্তি হয়ে যাবে। মাসিক বেতন 510 টাকা, একদম রুট লেভেল থেকে আমি ম্যাথ, গাণিতিক অর্থনীতির একদম প্রত্যেকটা বিষয়ের বেসিক অনুসারে ক্লাস নেব ইনশাল্লাহ। ইন্টারমিডিয়েট ব্যষ্টিক অর্থনীতিরও ক্লাস, এই 2টা সাবজেক্টেরই ক্লাস নেব। যারা কোর্সে ভর্তি হতে চাও অবশ্যই 15 তারিখ থেকে আমি ক্লাস নেব ইনশাল্লাহ। অবশ্যই তোমাদের আমন্ত্রণ রইল। বিশ্বাস রাখো তোমরা অবশ্যই খুব ভালো একটা পজিশনে চলে যাবা যদি আমার এই কোর্সে ভর্তি হতে পারো ইনশাল্লাহ। কারণ আমার এই কোর্সে আমি একবার রুট লেভেল থেকে বেসিক অনুসারে আলোচনা করব, যা এখানে আমি আলোচনা করছি ঠিক এইভাবেই প্রত্যেকটা ক্লাসে রেকর্ড ক্লাস পাবা ইনশাল্লাহ, এবং নোট পাবা, হ্যান্ড নোট পাবা, পিডিএফ অবশ্যই পাবা। এখন এই বিষয়গুলো অবশ্যই তোমাদের একটু আয়ত্তে নিয়ে নিবা, কারণ আমি 15 তারিখ থেকে, অক্টোবরের 15 তারিখ থেকে ব্যাচ শুরু করব। যারা ব্যাচে ভর্তি হতে চাও অবশ্যই ভর্তি হও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে তোমরা ভর্তি হতে পারো। অনার্স ফার্স্ট ইয়ারেরও ভর্তি হতে পারো, যারা নিউ ফার্স্ট ইয়ার। বেসিক একদম রুট লেভেল থেকে আলোচনা করা হবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন দেখো শূন্য ম্যাট্রিক্স কাকে বলে চলো। আচ্ছা, এবার দেখো আমি এখানে লিখছি প্রতিসম বা সদিশ ম্যাট্রিক্স কি। যদি কোনো ম্যাট্রিক্সের সব উপাদান এমন হয় যে তার আনুভূমিক সারির উপাদানসমূহ যথাক্রমে লম্ব উপাদানসমূহর দন্তান্ন হবে, উপাদানসমূহর হুবহু একই রূপ হয়, তাকে উক্ত ম্যাট্রিক্সকে প্রতিসম ম্যাট্রিক্স বলে, মানে হুবহু একই রকম হবে। দেখো কথা এইখানে কিন্তু আমাদের একটা বেসিক ধারণা নিয়ে আসতে হবে, এইটা যে প্রতিসম ম্যাট্রিক্সের একটা উদাহরণ দাও। তোমাকে বলতে পারে প্রতিসম ম্যাট্রিক্সের একটা উদাহরণ দাও, তখন তুমি আসলে দেখতেছো যে আমি এটা মুখস্থ মতো করে গেছো, কিন্তু মনে আসছে না পরীক্ষার হলে, কিন্তু মুখস্থ করা যাবে না। আমি বারবার বলি, দেখো ম্যাথমেটিক্স কোনো মুখস্থ জিনিস না, ইকোনমিক্স কোনো মুখস্থ জিনিস না। অবশ্যই রুট লেভেল থেকে তুমি যদি বেসিক নিয়ম জানো ইনশাল্লাহ, তাহলে তুমি মনে করো ভালো একটা রেজাল্ট পাবা। অনেকে বলবা যে আমি ভালো পরীক্ষা দিচ্ছি কিন্তু ফেল করছি। দেখো জাতীয় ইউনিভার্সিটির এখন বর্তমান প্রেক্ষাপটে খাতাগুলো খুবই ভালোভাবে মূল্যায়ন করবে, কারণ আমূল পরিবর্তন হচ্ছে। আমাদের এই যে খাতা যখন আমরা করি, খাতা দেখি, রেজাল্ট দেই, রেজাল্টের পরে বোর্ড চ্যালেঞ্জ করলে দেখো পরিবর্তন হচ্ছে, যে ফেল করছে সে A+ও পাইছে। বিষয়টাই দেখো, এই খাতাগুলো কোন স্যারের কাছে গেছে সেই স্যারগুলোকে মার্ক করা হয়েছে, এবং দ্বিতীয় পর্যায়ে এই স্যারগুলোকে ওয়ার্নিং দেওয়া হয়েছে যে এই খাতাগুলো এভাবে দেখা যাবে না, আপনাকে খাতা অবশ্যই মূল্যায়ন ভালোভাবে করতে হবে। সুতরাং এখন থেকে অবশ্যই খাতাগুলো ভালোভাবে দেখবে, আশা রাখা যায়। এখন প্রশ্ন হলো যে আমাদের বেসিক যদি স্ট্রং না করতে পারি তাহলে আমরা কিন্তু ভালো একটা রেজাল্ট আশা করতে পারবো না। সুতরাং দেখো এখানে যদি তোমাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স, দেখো প্রতিসম ম্যাট্রিক্সের একটা উদাহরণ দেখো আমি দেই। প্রতিসম ম্যাট্রিক্স দেখো প্রতিসম ম্যাট্রিক্সের উদাহরণ দেখো 1 2 3 2 3 7 8 8 3। দেখো প্রতিসম অর্থ কি, দেখো আনুভূমিক কথা আছে, আনুভূমিক সারি আর লম্ব,
উপাদানসমূহ। খুব ভালো করে বোঝো, আনুভূমিক। দেখো এইখানে এই সারিটা লক্ষ্য করো, এই সারিটার উপাদান সংখ্যা দেখো 1 2 3। আবার এই কলমের উপাদান সংখ্যা দেখো 1 2 3 1 2 3। ঠিক আছে, তাহলে এটা পরস্পর সমান সংখ্যা, আবার এটাও পরস্পর সমান সংখ্যা। তথাকথিত দেখো এইভাবে এই কৌণিক মানটাও পরস্পর সমান, দেখেছো? যদি এমনটা থাকে তাহলে অবশ্যই সেটা প্রতিসম ম্যাট্রিক্স বলে। আমি আশা রাখি বোঝাতে পারছি তোমাদের। যেমন আমি একটা উদাহরণ তোমাদের দিয়ে দিতে পারি, একটা উদাহরণ দিতে পারি। দেখো এ সমান সমান আমাদের এমন থাকতে পারে যে 8 7 3, আমরা বলতে পারি 7 3। আচ্ছা, এখানে আমি বলতে পারি 11 12। আচ্ছা, এইখানে আমি বলতে পারি 9 9। আশা রাখি বুঝতে পারছো। দেখো এই কলাম টোটালটাই মিল আছে, এই সারির আনুভূমিক সারি আর কলামের মিল আছে। আবার দেখো এইখানে এই কৌণিক মান দুটো পরস্পর সমান। যদি এমনটা থাকে তাহলে অবশ্যই সেটা প্রতিসম ম্যাট্রিক্স। আশা রাখি বুঝতে পারছো। ক্লিয়ার কিনা একটু কমেন্টস করে বলো তো দেখি, ক্লিয়ার কিনা প্রতিসম ম্যাট্রিক্স? যদি তোমাকে উদাহরণ দিতে বলে 1 মার্কের কোশ্চেনে একটা প্রতিসম ম্যাট্রিক্সের উদাহরণ দাও, ক্লিয়ার কিনা একটু কমেন্টস করে প্লিজ একটু কমেন্টস করে জানাও তো ক্লিয়ার কিনা। একটু ক্লিয়ার কিনা কমেন্টস করে জানাও। প্রতিসম ম্যাট্রিক্স তোমরা বুঝছো কিনা দেখো। যদি তোমরা অবশ্যই উপকৃত হও অবশ্যই আমার ক্লাসটি তোমরা শেয়ার করবে। থ্যাংক ইউ শাহেদ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তাহলে আমরা প্রতিসম ম্যাট্রিক্সটা বুঝলাম যে প্রতিসম ম্যাট্রিক্সটা কি। আমরা কিন্তু অনেকে, বিশ্বাস করো, আমরা কিন্তু অনেকে জানতাম না প্রতিসম ম্যাট্রিক্স, শুধু মুখস্থ করছি। আমরা মুখস্থ করছি প্রতিসম ম্যাট্রিক্স। দেখো মুখস্থ বিদ্যা কখনো বেশি দিন স্থায়িত্ব হয় না, মুখস্থ বিদ্যা বেশি দিন স্থায়িত্ব হয় না। যদি তুমি বেসিক জানো তাহলে ইনশাল্লাহ তোমার কাছে সেই গ্রুপটা স্থায়ী হবে, সেই বেসিকটা অবশ্যই স্থায়ী হবে যদি তুমি বেসিক জানো। আচ্ছা দেখো, তাহলে প্রতিসম ম্যাট্রিক্স আমরা বুঝছি যে প্রতিসম ম্যাট্রিক্সটা কি, এটা আমরা বুঝছি ইনশাল্লাহ। আচ্ছা এখন দেখো খুব সুন্দর করে বোঝো। তারপরে আমি কি লিখছি দেখো, এখানে লিখছি যে রূপান্তরিত ম্যাট্রিক্স কি, উহার বৈশিষ্ট্য। দেখো রূপান্তরিত ম্যাট্রিক্স কি, উহার বৈশিষ্ট্য বলতে গেলে আমাদের কিন্তু এখান থেকে প্রমাণ আসতে পারে, বৈশিষ্ট্যগুলো সব প্রমাণ। দেখো রূপান্তর ম্যাট্রিক্স কি, কোনো ম্যাট্রিক্সের আনুভূমিক সারির উপাদানসমূহ যথাক্রমে নিজ নিজ ক্রমানুসারে লম্ব সারিতে অথবা সারি লম্বতে ক্রমানুসারে আনুভূমিক সারিতে পরিণত করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে রূপান্তরিত ম্যাট্রিক্স বলে। দেখো রূপান্তরিত ম্যাট্রিক্সে প্রকাশ করা হয় এ টি, এর পাওয়ার টি হতে পারে, এর পাওয়ার সি হতে পারে, এর পাওয়ার পূরক হতে পারে, এই দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো আমি এখানে একটা উদাহরণ দিছি, যে উদাহরণ কি দিছি, 1 2 3 সারি আর এগুলো সারি নিয়েছি। দেখো আমরা যখন এটাকে রূপান্তরিত ম্যাট্রিক্স করছি, দেখো সারি কলাম, কলাম সারিতে আসছে, মানে কি কলাম যে দাঁড়ায় থাকবে সে শুয়ে যাবে। আমার এক কথা শেষ, একটা উদাহরণ আমি দেই, যে দাঁড়ায় থাকবে সে শুয়ে যাবে। দেখো এটা কলামগুলো সব দাঁড়ায় আছে না, এগুলো সব সারিতে শুয়ে গেছে। তাহলে এ 1 2 3 4 1 2 3 4 2 5 7 2 5 1 3 6 2 3 6 2, মানে এ আছে এভাবে চলে গেল, এই অবস্থা থেকে এই অবস্থায় গেল, এই অবস্থা থেকে এই অবস্থায় গেল, এই অবস্থা থেকে এই অবস্থায় গেল। এটাকে বলা হয় রূপান্তরিত ম্যাট্রিক্স। আশা রাখি বুঝতে পারছো ইনশাআল্লাহ। দেখো রূপান্তরিত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য, রূপান্তরিত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য বলতে পারে প্রমাণ করো যে এ পূরক এ সমান সমান এ, এটা বলতে পারে। তাহলে দেখো আমরা লিখছি, ধরি এটা কিন্তু বৈশিষ্ট্যের ভেতরে পড়তে পারে, যদি বৈশিষ্ট্য বলে তাহলে তুমি এটা প্রমাণগুলো করে দিবা। আচ্ছা, অথবা তুমি যদি প্রমাণ বলে তাহলে তুমি প্রমাণটা করে দিবা। দেখো ধরি এ সমান সমান এ গুণ এম ক্রমের ম্যাট্রিক্স। তাহলে এ গুণ এম, মনে করো এটা 2 আর এনটা হলো 3। আমি বলতে পারি দেখো এ সমান সমান, আমরা বলতে পারি যে এমনটা, এ সমান সমান 3 গুণ 2। আমি বলতে পারি এম সমান সমান 3 আর এন সমান সমান 2, আমি বলতে পারি। আচ্ছা তাহলে আমি বিষয়টা এভাবে লিখতে পারি না, এম গুণ 3 এই এম গুণ এন ক্রম। আচ্ছা আমি তারপরে কি ধরছি, এ পূরক। তাহলে এ পূরক বলতে সারি কলাম, কলাম সারিতে, মানে বিষয়টা কি, বিষয়টা হলো যে
2 গুণ 3 এইভাবে লিখতে পারি, অথবা এ পূরক সমান সমান আমরা লিখতে পারি কি এন গুণ এম ক্রম, এটা আমরা লিখতে পারি। এটা হলো প্রমাণ রূপান্তরিত ম্যাট্রিক্সের ক্রম। আচ্ছা, তাহলে আমি এখানে লিখলাম, এটা লেখার পরে বাম পক্ষ এটা আছে, তাহলে এটা আমরা বাম পক্ষ, তাহলে এ পূরকের মান যেটা এটা বসাই দিলাম ক্রমের ম্যাট্রিক্স। তাহলে দেখো যদি আমরা এটাকে স্থানান্তর, পূরক মানে স্থানান্তর করি, এম আগে এন পরে, তাহলে ক্রমের ম্যাট্রিক্স, তাহলে সমান সমান কী হচ্ছে আমার এ। তাহলে আমরা লিখতে পারি ডান পক্ষ সমান সমান বাম পক্ষ প্রমাণিত। আচ্ছা, এটা কিন্তু আমাদের রূপান্তরিত ম্যাট্রিক্সের একটা বৈশিষ্ট্য। আশা রাখি বুঝতে পারছো ইনশাআল্লাহ। যারা পিডিএফ নিতে চাও অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা কমেন্টস, যারা কমেন্টস করবে এবং শেয়ার করবে ক্লাসটি, অবশ্যই তাদের পিডিএফ পাবা। যারা পিডিএফ নিতে চাও অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দিও, ইনশাল্লাহ পেয়ে যাবে পিডিএফ। আচ্ছা, তারপর দেখো 2 নাম্বারটা কি আমি দিয়েছি, প্রমাণ করো যে এ বি প্রোক দিয়েছি সমান সমান। এটা কিন্তু রূপান্তরিত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। এটা আবার বোর্ডে পড়ছে, দেখো 2004 এবং 2017 সালে পড়ছে। ঠিক আছে, তাহলে রূপান্তরিত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য যদি বলে তাহলে তুমি প্রমাণ দিতে পারো, অথবা যদি প্রমাণ বলে তুমি এভাবে করে আসতে পারো। দেখো তাহলে ধরি লিখছি, এ হলো এম গুণিত এন ক্রমের ম্যাট্রিক্স, আর বি হলো এন গুণিত পি। সবচাইতে মজার একটা বিষয় শোনো, আমি যদি এটা যদি বলে প্রমাণ যে এ বি প্রোক সমান সমান, আমি গাণিতিক উদাহরণ দিয়ে তোমার বুঝাই দিচ্ছি। দেখো এ প্রোক, খুব ভালো করে বোঝো। যদি এভাবে বোঝাই তাহলে দেখো আমি কিন্তু এখানে ধরছি এম আর এন, তাহলে আমি বলতে পারি এ সমান সমান এম গুণিত এন। আচ্ছা, আর বি সমান সমান ধরছি এন গুণিত পি। খুব ভালো করে বোঝো, যদি আমি এটা গাণিতিকভাবে রূপান্তর করি, যেমন এ সমান সমান যদি বলি 3 গুণিত 2, তাহলে আমরা বি সমান সমান বলতে পারবো 2 গুণিত 5। এখানে কি, এখানে হলো খুব ভালো করে বোঝো, এখানে আমরা বলতে পারি এম সমান সমান 3, এন সমান সমান 2। এটা হলো এ ক্রমের ম্যাট্রিক্স। আচ্ছা, আর বি ক্রমের ম্যাট্রিক্সে কি হলো, আমরা বলতে পারি এন সমান সমান 2 আর পি সমান সমান 5। এটা হলো বি ক্রমের ম্যাট্রিক্স। দেখো এই ক্রম এন এর মান 2, এন এর মান 2, এই প্রমাণটা করার ক্ষেত্রে অবশ্যই তোমার এন এর মান অবশ্যই সমজাতীয় থাকা লাগবে। দেখো সুতরাং আমি এখানে দেখো সমজাতীয় করে নিয়েছি। দেখো এখানেও আমি এন লিখছি, বি ক্রম বি হোক, আমি এখানে এন লিখছি, কিন্তু পিটা একটা আলাদা ক্রম, এই যে এই ক্রমটা আলাদা, কিন্তু তাহলে ক্রমের ম্যাট্রিক্স ধরে নিচ্ছি। তাহলে আমরা লিখতে পারি এ বি, মানে গুণ অবস্থায় প্রথম আমার ভেতরের অংশটুকু নির্ণয় করে নিতে হবে। তাহলে লিখে নিচ্ছি, দেখো আমরা এ বি, তাহলে অবশ্যই এ বি যদি লিখি তাহলে এম গুণিত পি, মানে কি এর এন আর এর এন মিল আছে, তাহলে আমরা এটা স্কিপ করে লিখতে পারি এম গুণিত পি ক্রমের ম্যাট্রিক্স। তাহলে আমরা যদি এটাকে প্রুফ নিয়ে আসি তাহলে কি হবে, পিটা আগে আসবে, এমটা পরে যাবে, তাহলে ক্রমের ম্যাট্রিক্স লিখতে পারবো ইনশাল্লাহ। আমি কিন্তু গাণিতিক উদাহরণ দিয়ে তোমাকে একটু আগেই বোঝাই দিছি। দেখো এটা গাণিতিক উদাহরণ দিয়ে কিন্তু আমি বোঝাই দিছি যে এটা আমাদের কিভাবে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, অবশ্যই তোমরা যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা শেয়ার করবে ইনশাল্লাহ। আর যারা আসলে অনেকে পাস করতে পারছো না, যারা পাস করতে পারছো না, আমি তাদের উদ্দেশ্যে কিন্তু ক্লাসটা নিচ্ছি। যারা ইমপ্রুভমেন্ট দিচ্ছ, পাস করতে পারছো না, দেখো অনেকে বলতে পারে আমি ম্যাট্রিক্স থেকে একদম সম্পূর্ণ মার্ক পাবো। বিশ্বাস রাখো, তুমি ম্যাট্রিক্স থেকে সম্পূর্ণ মার্ক পাবা না, একদম 100% আমি গ্যারান্টি দিতে পারি। কেন পাবা না, যদি তোমার ম্যাট্রিক্স সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা না থাকে, চলকের ব্যবহার, সারি কলম, কলাম সারি, অথবা তোমার অভেদ ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স, রূপান্তরিত ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সগুলোর যদি তুমি বেসিক ধারণা না থাকে তাহলে তুমি পূর্ণাঙ্গ মান পাবা না, মার্ক পাবা না। অনেকে বলবে যে আমি ম্যাট্রিক্সের অধ্যায় করব, দ্বিতীয় অধ্যায় করবো, আর তৃতীয় অধ্যায় কিছু অঙ্ক করবো, আমি পাস করব। দেখো তোমার অঙ্ক হয়তো বা ম্যাট্রিক্স থেকে 20 মার্ক পড়তে পারে, আর ওই দুইটা অধ্যায় থেকে ধরো 10-15 মার্ক পড়তে পারে, আর থিওরি দিয়ে তুমি এবারে যে 50 মার্ক অ্যান্সার দিয়ে আসতে পারবে। কিন্তু দেখো ম্যাট্রিক্সের অধ্যায়টা এমন একটা জিনিস যেখানে তুমি চিহ্নের ব্যবহারগুলো যদি তুমি ভালো করে ব্যবহার না করতে পারো তাহলে এখানে তুমি একদম 00 মার্ক পাবা। সুতরাং ম্যাট্রিক্সের উপর ডিপেন্ড না করে 4-5 অধ্যায় থেকে তুমি যদি অঙ্কগুলো ভালোভাবে একটু করো তাহলে তোমার 5 মার্ক কিন্তু পেয়ে যাবে। সবচাইতে বেশি কোশ্চেন হয় 4 আর 5 অধ্যায় থেকে। আমি বারবারই বলি, কিন্তু আমি অনার্স সেকেন্ড ইয়ারের যে সকল স্টুডেন্ট আছে আমি বারবার তাদের বলি যে সবচাইতে বেশি কোশ্চেন হয় 4 এবং 5 অধ্যায় থেকে। এই 4 আর 5 অধ্যায়ের যদি তুমি ভালোভাবে করতে পারো তাহলে অবশ্যই তুমি একদম 100% বলা যায় তুমি 5 মার্ক পেয়ে যাবে ইনশাআল্লাহ।
দেখো 4 আর 5 অধ্যায়ের আমি একদম 4 অধ্যায়ের অনলি 3টা নিয়মে আমার পিডিএফের অঙ্ক করা আছে, পিডিএফ ফাইল আমার হলো ক্লাসও দেওয়া আছে আমার পেজে। আবার 5 অধ্যায়ের অনলি একটা নিয়মে সবগুলো অঙ্ক সমাধান করা। যারা এই ক্লাসগুলো নিতে চাও অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে ইনশাল্লাহ। আর দ্বিতীয়ত, যদি কেউ পিডিএফ নিতে চাও অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দিলে হবে। তবে আমার পেজটি অবশ্যই ফলো এবং শেয়ার তোমার করা লাগবে। যারা এগুলো করবে অবশ্যই আমার পিডিএফ পেয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, যারা নিউ সেকেন্ড ইয়ার আছো তাদের উদ্দেশ্যে বলছি, আমি 15 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু করব। অবশ্যই মাসিক বেতন 510 টাকা। ইন্টারমিডিয়েট ব্যষ্টিক অর্থনীতি এবং গাণিতিক অর্থনীতির ক্লাস। যদি তোমরা ব্যাচে ভর্তি হতে চাও অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে ইনশাল্লাহ। দ্বিতীয়ত, রুট লেভেল থেকে আমি প্রত্যেকটা বিষয়ে বেসিক আলোচনা করবো, 2টা সাবজেক্টেরই ইনশাল্লাহ। এবং এখানে তুমি রেকর্ড ক্লাস পাবে এবং পিডিএফ পাবে সব কয়টা ক্লাসের। সুতরাং অবশ্যই তোমরা যদি ভর্তি হতে চাও অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ। দেখো তাহলে আমরা এখানে আমি কি বলছি, এই যে শর্তটা আমার আছে এটা রূপান্তরিত ম্যাট্রিক্সের প্রমাণ, এটা কিন্তু আমাদের বোর্ডে আসছে কয়েকবার। সুতরাং এটা আমরা গাণিতিকভাবে দেখো আমি এখানে ধরে নিছি m = 3 ধরে নিছি আর n = 2 আর এখানে np, তাহলে অবশ্যই আমার এই কৌণিক মান দুটো কিন্তু সমান আছে। বিষয়টা কিন্তু এমন, আমি যদি বলি বিষয়টা দেখো, আমি যদি বলি a × 2 = 2 × 5, দেখো এটা কিন্তু সংজ্ঞায়িত। যদি আমার বলে যে সংজ্ঞায়িত ab = ba নির্ণয় করো, এটা আমাদের পরীক্ষায় পড়ছে কিন্তু বোর্ডে, অথবা এটা সমান নয় নির্ণয় করো, এই শর্ত। দেখো এই শর্ত যদি এখান থেকেই কিন্তু এই শর্তের উৎপত্তি, এই প্রমাণ থেকেই, এটা গাণিতিক রূপ। আর আমি বোঝাচ্ছি এটা প্রমাণ, যদি তুমি এটা না বোঝো তাহলে কিন্তু প্রমাণটা করতে পারবে না, ঠিক আছে, অথবা গাণিতিক রূপের ব্যাখ্যা দিতে পারবে না। দেখো এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, দেখো এইটা, তাহলে আমার এখানে কৌণিক মান nn দুইটা সমান আছে। বিষয়টা এরকম, আমি এখানে বোঝাই যেমন m × n = n × p। বিষয়টাই দেখো, এই অংশটা আর এই অংশটা মিল আছে না? যদি মিল থাকে তাহলে আমরা লিখতে পারি কি m = p, অথবা আমরা লিখতে পারি m × p। ম্যাট্রিক্সের নিয়মে আমরা এটা লিখতে পারি, সেই জন্য আমি এখানে দেখো লিখছি এখানে ম্যাট্রিক্সের ক্রম ম্যাট্রিক্স। আচ্ছা, তারপর দেখো তাই যদি হয় তাহলে অবশ্যই পূরক বললে কি হবে, আমার সারি কলাম সারিতে। দেখো তাহলে পিটা আগে আসলো, এমটা পরে গেল, ক্রমের ম্যাট্রিক্স। আচ্ছা, তারপর দেখো আবার আমি বি পূরক নিচ্ছি, তাহলে বি পূরক যদি নেই, এখানে যে মানটা ছিল এটা আমরা আগে নিয়ে আসছি, এ পূরক নিয়ে আসলে এর মানটা আগে নিয়ে আসছি। নিয়ে আসার পরে দেখো আমি যদি দুইটাকে গুণ করি, দেখো একই কথা, এই nn থাকছে কেটে যাচ্ছে, তাহলে আমার থাকে কি p × m ক্রম। তাহলে আমরা অবশ্যই প্রমাণ পেয়ে গেছি যে a b × হোল ব্র্যাকেট দিয়ে পূরক b পূরক সমান p × m, এটাও সমান হয়েছে এটাও সমান হয়েছে। সুতরাং ক্রমের ম্যাট্রিক্স প্রমাণিত। যদি তোমাকে বলে রূপান্তরিত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য লেখো, তাহলে তুমি যে প্রমাণ দুটো করে দিছি এই প্রমাণ দুটো তুমি লিখে দিতে পারো, অথবা এই প্রমাণটা আমাদের পরীক্ষায় আসছে, অনেকবার আসছে, আমি এখানে 2টা সালই উল্লেখ করছি, তাহলে এই প্রমাণটা তোমরা করতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপর দেখো আমি এখানে দিছি ভেক্টর কি, এটা আমাদের বোর্ডে পড়ছে। ভেক্টর কি, দেখো কোনো ম্যাট্রিক্সের একটি আনুভূমিক সারি এবং লম্ব অক্ষের সারি থাকে, তাকে ভেক্টর ম্যাট্রিক্স বলে। তাহলে ভেক্টর হলো 2 প্রকার, হলো দেখো রো ভেক্টর আর কলাম ভেক্টর। আচ্ছা, রো বলতে সারি ভেক্টর, তাহলে সারি কোনো ম্যাট্রিক্সের যদি শুধু আনুভূমিক একটি সারি থাকে তাকে কি বলে, সারি ভেক্টর বলে। তাহলে আনুভূমিক একটা সারি, এই যে দেখো আনুভূমিক একটা সারি, তাহলে আমরা বলতে পারি দেখো এখানে কি আসছে আমার, একটাই হলো সারি, আর কলাম কয়টা, এখানে 3টা। তোমাকে বলতে পারে 1 × 4 ক্রমের একটি ম্যাট্রিক্সের র্যাঙ্কের উদাহরণ দাও, তাহলে তুমি এটা দিতে পারবা। 1 × 4, সরি এখানে 1 × 3 হবে, 4 না, যেহেতু 3টা কলাম 3, 1 × 3। তাহলে আমরা এটা কিন্তু 1 বলতে একটা হলো সারি, আর 1টা 2টা 3টা হলো কলাম। আশা কি বুঝতে পারছো? ক্লিয়ার কিনা? একটু হোয়াটসঅ্যাপে ক্লিয়ার কিনা একটু কমেন্টস করে বোঝাও, বলো তো ক্লিয়ার হয়েছে কিনা, বিষয়টা ক্লিয়ার কিনা একটু বলো প্লিজ।
প্রিয় শিক্ষার্থীরা, ক্লিয়ার কিনা? থ্যাংক ইউ সাবিনা, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। দেখো এরপরে দেখো আমরা এখানে লিখছি যে কলাম ভেক্টর কি, দেখো কলাম, তাহলে কলাম বলতে একটা কলমকে, তাহলে কোনো ম্যাট্রিক্সের শুধু একটি লম্ব সারি থাকে তাকে কলাম ম্যাট্রিক্স বলে। এই যে কলাম ম্যাট্রিক্স এটা। আচ্ছা, তবে একতাবদ্ধ ম্যাট্রিক্স কি? কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হলে তাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তোমাকে বলতে পারে যে শূন্য ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে আমরা দেখো এটা 2 গুণ 2 ক্রম, 2টা কলাম আর 2টা সারি। এটা 2 গুণ 2 ক্রমের ম্যাট্রিক্সের 2টা কলাম 2টা সারি। দেখো আমরা ম্যাট্রিক্সের নির্ণয়ের সূত্র আমরা জানি, আমি ওপাশে বলে আসছি। যদি আমরা গুণ সম্পর্ক নির্ণয় করি তাহলে আমরা এই পাশে গেলে প্লাস, এই পাশে গেলে মাইনাস, তাহলে 3 দুনো কত 6 আর 6 একে কত 6, সূত্রের মাইনাস, তাহলে 6 6 কেটে গেল 0। তাহলে উহা একটি সিঙ্গুলার ম্যাট্রিক্স। মানে কি? এই ম্যাট্রিক্সের নির্ণয়কের মান শূন্য হলে সেটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। আশা কি বুঝতে পারছো ইনশাআল্লাহ? তারপর দেখো অর্থোগোনাল ম্যাট্রিক্স কি? অর্থোগোনাল ম্যাট্রিক্স বলতে বিপরীত ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্সে বোঝায়। ইনভার্স ম্যাট্রিক্স এটা খুব ইম্পর্টেন্ট। এই ইনভার্স ম্যাট্রিক্সে কিন্তু আমাদের অঙ্ক আসে। ইনভার্স ম্যাট্রিক্সে চলক দ্বারাও আসতে পারে, আবার অথবা তোমাদের বলতে পারে যে পি গুণ কিউ। আমার এই পেজে দেওয়া আছে ম্যাট্রিক্সের কিছু নিয়ম, ভিডিও অবশ্যই ক্লাস দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। দেখো যদি কোনো ম্যাট্রিক্সে রূপান্তরিত ম্যাট্রিক্স, এখানে রূপান্তরিত বানানটা ভুলে গেছে, রূপান্তরিত ম্যাট্রিক্সে বিপরীত বা ইনভার্স ম্যাট্রিক্স হয় তাকে অর্থোগোনাল ম্যাট্রিক্স বলে। তাহলে দেখো যেমন এ টি সমান এ পাওয়ার -1 মানে ইনভার্স ম্যাট্রিক্স। এটা কিন্তু আমরা বলতে পারি যে এ পূরক সমান সমান 1/a, এটাও আমরা বলতে পারি। এটা হলো আমার অর্থোগোনাল ম্যাট্রিক্স। আশা রাখি বুঝতে পারছো ইনশাআল্লাহ। এখন দেখো আমরা পরবর্তী স্টেপ দেখো, আমরা এখানে ম্যাট্রিক্সের গুণন বিনিময়শীল নীতি, এটা 2015 সালে পড়ছে কোশ্চেন। এই কোশ্চেনটা নিচে দেখো এখানে দেওয়া আছে। দেখো এ সমান সমান এটা, বি সমান সমান এটা হলে আমি কিন্তু একটু আগেই তোমাকে করে দিয়ে আসলাম যে দেখো এটা কিন্তু আমি একটু আগেই করে দিয়ে আসলাম। এখানে পূরক ছিল, এখানে পূরক নাই, বলছে এ গুণ বি আর বি গুণ এ। এটা কিন্তু রূপান্তরিত ম্যাট্রিক্সের একটা অংশ, এটা একটা রূপান্তরিত ম্যাট্রিক্সের অংশ, কিন্তু এদের সাথে গুণ সম্পর্ক আছে, গুণ সম্পর্ক আছে। একটু আগেই কিন্তু আমি করে দিয়ে আসলাম। দেখো তাহলে এ বি সংজ্ঞায়িত কি হয়েছে? 2 গুণ 3 আর 3 গুণ 2। দেখো এই এর লাস্ট মান আর এর প্রথম মান এই দেখো পরস্পর সমান। তাহলে আমরা এখানে এটা নির্ণয় করলাম। নির্ণয় করার পর দেখো এই প্রত্যেকটা সারির মান প্রত্যেকটা কলমের মানের সাথে গুণ হবে। আমি আবার বলছি, দেখো এটা যাদের বুঝতে একটু অসুবিধা হবে, আমি প্রত্যেকটা সারির মান প্রত্যেকটা কলমের মানের সাথে গুণ হবে একবার করে। দেখো 1 গুণিত -1, 0 গুণিত 4, 2 -2 গুণিত 2। এখানে দেখো আমি দিয়ে দিছি, যেহেতু এখানে গুণের সময় প্লাস হয় তাই আমি এখানে প্লাস দিয়েছি। দেখো 1 গুণিত -1 এই দিয়েছি, 0 গুণিত 4 এই দিয়েছি, আচ্ছা 2 গুণিত 6 এই দিয়েছি। যেহেতু গুণ সম্পর্ক সবার আগে প্লাস দিছি, তাহলে এই সারি শেষ এই কলামের সাথে, আবার আমি এই সারি এই কলামের সাথে গুণ করছি এই। আচ্ছা দ্বিতীয়বার দেখো আমি গুণ করছি কি, এই সারির মান এই কলামের মানের প্রত্যেক মানের সাথে গুণ করছি, অবশ্যই পাওয়া যাবে ইনশাল্লাহ। দেখো এই সারির প্রত্যেকটা মান, দেখো এই সারির প্রত্যেকটা মান এই কলামের মানের সাথে গুণ করে এটা হয়েছে আমার। এই সারির প্রত্যেকটা মান এই কলামের মানের সাথে গুণ করে এটা হয়েছে, আবার এই সারির প্রত্যেকটা মান এই কলামের মানের সাথে গুণ হয়ে এই আসছে। আশা রাখি বুঝতে পারছো ইনশাল্লাহ। আচ্ছা এবার দেখো আমরা ক্যালকুলেশন করছি। এখানে ক্যালকুলেশন করার পরে দেখো এখানে ক্যালকুলেশন করার পরে দেখো আমি এখানে ক্যালকুলেশন করছি, 0 সাথে যা গুণ করবো 0, এটা ক্যালকুলেশন করে আমার এটা আসছে। ক্যালকুলেশন করার পরে দেখো এখান থেকে এই অংশটা আসছে, তো আমরা এই অংশটা নির্ণয় করলাম। তারপরে দেখো আমরা এখানে বি এ সংজ্ঞায়িত, তাহলে বি এ সংজ্ঞায়িত দেখো এই 2 আর এই 2 মিল আছে, ক্লিয়ার, মানে আকটিস করছে, আগে বি পরে এ। আচ্ছা দেখো তাহলে মান বসাই দিলাম আমরা। মান বসাই দেখো সারির প্রত্যেক মান কলমের প্রত্যেক মানের সাথে গুণ হবে, সারির প্রত্যেক মান কলমের প্রত্যেক মানের সাথে গুণ হবে। তাহলে সারির প্রত্যেক মান কলমের প্রত্যেক মানের সাথে এটা গুণ করলাম, এই সারি এই কলাম, এই সারি এই কলাম, এই যে 3টা গুণ করলাম। আবার দেখো এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। আচ্ছা তারপর দেখো 3 নাম্বার, এইটার সাথে এইটা গুণ,
এইটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এই যে আমার তিনটা আমি নির্ণয় করছি। আশা কি বুঝতে পারছো ইনশাআল্লাহ? এটা কিন্তু আমাদের বুঝতে গেলে আরও একটু সমস্যা হতে পারে। আমি তোমাদের আবারও বলছি, দেখো আমি আবারও বলছি, এটা গুণের নিয়মটা অনেকে একটু হেজিটেশনে পড়ো যে গুণের নিয়মটা কিভাবে সমাধান করব। দেখো আমি একটুখানি তোমার বোঝাই দেই যে বিষয়টা কি, কিভাবে আসছে। দেখো বি বি আর এ, তাহলে অবশ্যই পাবা ইনশাল্লাহ, ইনশাল্লাহ অবশ্যই পাবা, অবশ্যই আমার ক্লাসটা তোমরা ফলো করবা ইনশাল্লাহ। দেখো আমি আমার প্রত্যেকটা ক্লাস আমি বেসিক অনুসারে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। তুমি যদি আমার ক্লাসগুলো দেখো ইনশাল্লাহ, তুমি আমি এতটুকু আমার আছে, বিশ্বাস আছে তোমাদের প্রতি যে তোমরা অবশ্যই পাস করতে পারবে। আমার ক্লাসগুলো যদি অবশ্যই তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে অবশ্যই ওই নিয়মে যদি তুমি অঙ্কগুলো করে আসতে পারো, অবশ্যই তুমি পারবা। কারণ দেখো আমি একটা কথা বলি, আমি কোনো আমার ক্লাসগুলো তুমি বিশ্লেষণ করবা ইনশাল্লাহ, দেখবা আমি প্রত্যেকটা ক্লাস বেসিক অনুসারে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ, বেসিক অনুসারে ক্লাস নেওয়ার চেষ্টা করি। আচ্ছা দেখো, হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, হ্যাঁ আমি ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, তুমি ওখান থেকে দেখে নিতে পারবা ইনশাল্লাহ। দেখো এইটা আমরা একটু গুণের নিয়মটা একটু শিখে নেই। হ্যাঁ গুণের নিয়ম এটা কিন্তু রূপান্তরিত ম্যাট্রিক্সের একটা প্রমাণ, রূপান্তরিত ম্যাট্রিক্সের একটা প্রমাণ। মানে দেখো আমি বলছি সারির প্রত্যেক মান কলমের প্রত্যেক মানের সাথে গুণ হবে। আমি একটু নোট বলি এখানে, দেখো নোট, নোট হলো যদি গুণের নিয়ম বলে তাহলে লিখবো কি সারির, সারির প্রতিটি মান, প্রতিটি মান কলামের, কলামের প্রতিটি মানের সাথে গুণ হবে, প্রতিটি মানের সাথে গুণ হবে, গুণ হবে, প্রতিটি মানের সাথে গুণ হবে। দেখো সারির প্রত্যেকটা মান প্রতিটি মান কলামের সাথে গুণ হবে। দেখো এই ওয়ানের সাথে এই ওয়ানের সাথে একবার এই ওয়ানের গুণ দিছি, তাহলে আমার দাঁড়াচ্ছে কি, খুব ভালো করে বোঝো, -1 গুণিত 1। আচ্ছা যেহেতু গুণের সময় প্লাস হয় প্লাস দিলাম, এই 3-র সাথে 3 গুণ, তাহলে 3 গুণ 3। আশা রাখি বুঝতে পারছো ইনশাল্লাহ। তাহলে এটার কাজ শেষ। আচ্ছা তারপর আবার এটার সাথে এই এই টোটাল এটার গুণ হবে, তাহলে গুণ হলে কি হবে, -1 গুণিত 0 প্লাস 3 গুণিত 2। সারির প্রত্যেকটা মান কলমের প্রত্যেকটা মানের সাথে গুণ হবে, তারপর আবার এর সাথে গুণ, তাহলে গুণ হলে কি হচ্ছে দেখো, -1 গুণিত -2 প্লাস, তারপরে 3 গুণিত 1, তাহলে 3 গুণিত -1। আশা রাখি বুঝতে পারছো ইনশাল্লাহ। ক্লিয়ার কিনা, কনসেপ্টটা ক্লিয়ার কিনা, একটু কমেন্টস করে জানাও তো যে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তোমাদের, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাও প্লিজ, দ্রুত দ্রুত। দ্রুত অবশ্যই ক্লাসটা তোমরা একটু শেয়ার করো, অবশ্যই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটা তোমরা শেয়ার করবে ইনশাল্লাহ। ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবা ইনশাল্লাহ। এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা দ্রুত কমেন্টস করো একটু, ওকে লিখলেই হবে, ওকে লিখলেই হবে। আচ্ছা আবার বলবো ইনশাল্লাহ, দেখো যতবার বলবে ততবারই বলবো, কিন্তু কমেন্টস করতে হবে, কমেন্টস করে জানাতে হবে ইনশাল্লাহ। দেখো এইখানে আমি এই কলামটার সাথে প্রত্যেকটা মান, মানে এর সাথে আমি প্রত্যেকটা মানের সাথে গুণ দিছি, এই 3-র সাথে এটা গুণ দিছি, এই 1-এর সাথে আবার এটা গুণ দিছি, আর 3-র সাথে আবার এটা গুণ দিছি। ঠিক আছে, প্রত্যেকটা মান কলামের প্রত্যেকটা মান প্রত্যেকটা মানের সাথে গুণ হবে, দেখো গুণ করছি। আচ্ছা এইখান এখন দেখো আমার এটার কাজ শেষ, এখন আমি এই এই সারিটা নিয়ে কাজ করব। তাহলে এর সাথে 1 গুণ করো, তাহলে 4 গুণিত 1। আচ্ছা 0-র সাথে 3 গুণ করো প্লাস 0 গুণ 3। আচ্ছা এটার কাজ শেষ, এই কলাম আর এই কলামের কাজ শেষ। এইবার এই সারিটা এই মানের সাথে গুণ করব, তাহলে 0 গুণিত 4 প্লাস এই 2 গুণিত 0 গুণিত -2, তাহলে এই কলাম শেষ। এবার এই সারির মান এই কলামের সাথে গুণ করব, দেখো তাহলে গুণ করলে কি হবে, 2 গুণিত -2, সরি 4 গুণিত -2। আচ্ছা আর প্লাস 0 গুণিত -1, 0 গুণিত -1। তাহলে এই দেখো দেখো তাহলে আমাদের এই কলাম এই সারি প্রত্যেকটা কলামের সাথে গুণ হয়েছে, এই সারি প্রত্যেকটা কলামের সাথে গুণ হয়েছে। আবার এই সারিটার মান প্রত্যেকটা কলামের সাথে গুণ হবে,
প্রত্যেকটা কলামের সাথে এই সারির মানটা গুণ হবে প্রত্যেকটা কলামের সাথে। দেখো তাহলে 2 গুণিত 1 প্লাস 6 গুণিত 3 শেষ। তাহলে এবার এর সাথে গুণ করো, তাহলে 0 গুণিত 2 প্লাস 6 গুণিত -2, 6 গুণিত -2 ওর কাজ শেষ। এবার আমি এই কলাম যাই, 2 গুণিত -2, 2 গুণিত -2 প্লাস এই 6 গুণিত -1, 6 গুণিত -1। আশা রাখি বুঝতে পারছো ইনশাআল্লাহ। প্রত্যেকটা মান দেখো আমি এখানে নোট লিখে দিচ্ছি, সারির প্রতিটি মান কলামের প্রতিটি মানের সাথে গুণ হবে। আশা রাখি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে দেখো অনুরূপভাবে আমি ঠিক এখানে বিএটা নির্ণয় করছি ঠিক একইভাবে। তাহলে দেখো এখানে যে মানটা বেরিয়েছে, এই যে মানটা বেরিয়েছে আর এই মানটা সমান নয়, তো সুতরাং আমরা এ দিতে পারি এ বি এ নট ইকুয়াল টু বি এ, প্রমাণিত। এটা আমার প্রমাণ করতে বলছে। এটা কিন্তু আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় 2015 সাল আরও সালে পড়ছে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সাবিনা। অবশ্যই ক্লিয়ার হলে অবশ্যই তোমরা কমেন্টসে একটু জানাও। ওকে বুঝতে পারলে অবশ্যই ওকে লিখবা, বেশি লেখার দরকার নেই, ওকে লিখলে হবে ইনশাল্লাহ। তারপর দেখো এটাও একটা বোর্ড করছেন, মেবি 2017 সালে পড়ছে, যে এটা কলাম একটা আর দেখো সারি একটা হলে এ বি এবং বি এ নির্ণয় করো। ঠিক একইভাবে তাহলে এ বির সংজ্ঞা অনুসারে দেখো, তাহলে এ বি সংজ্ঞা অনুসারে দেখো এখানে আমার কলাম কয়টা, এখানে কলাম একটা আর এখানে সারি একটা। আচ্ছা, খুব ভালো করে বোঝো। তাহলে আমরা কি করছি দেখো, 4 এর সাথে একবার 1 গুণ করছি, 7 এর সাথে একবার 4 গুণ করছি, 4 এর সাথে একবার 9 গুণ করছি। আচ্ছা, তারপর দেখো এটার কাজ শেষ। এবার প্রত্যেকটার সাথে এটার গুণ করছি, তারপর 2 এর সাথে এটার গুণ করছি, গুণ করে আমার এটা হয়েছে, যোগ বিয়োগ করে এটা হচ্ছে। আচ্ছা, তারপর দেখো এ বি সংজ্ঞায়িত হলে, দেখো এ বি সংজ্ঞায়িত হলে আমরা এ বির মানটা লিখলাম। তাহলে এটা হলো কি আমার, এটা হলো সারি আর এটা কলাম। দেখো যদি সারি একটা থাকে আর কলাম একটা থাকে, দেখো তাহলে এখানে দেখো এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ। আমি কিন্তু বলছি যে সারির প্রত্যেক মান কলামের প্রত্যেক মানের সাথে গুণ হবে। গুণ হওয়ার পরে আমরা যোগ বিয়োগ করে এখানে আমার কত হয়েছে, 7 আইছে। আশা রাখি বুঝতে পারছো ইনশাল্লাহ। দেখো আমার প্রত্যেকটা ক্লাস আমি বেসিক অনুসারে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। যারা অনার্সের 2য় বর্ষের শিক্ষার্থী নিউ, তোমাদের ব্যাচ 15 তারিখ থেকে শুরু করব অক্টোবরের। যদি তোমরা অনলাইনে ব্যাচ করতে চাও, মাসিক বেতন 510 টাকা। ইন্টারমিডিয়েট ব্যষ্টিক অর্থনীতি এবং গাণিতিক অর্থনীতির বেসিক একদম রুট লেভেল থেকে আলোচনা করা হবে ইনশাল্লাহ। যদি কেউ ব্যাচ ইনক্লুড হতে চাও, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এই ব্যাচে থাকবে পিডিএফ থাকবে প্রত্যেকটা ক্লাসের এবং রেকর্ড ক্লাস থাকবে ইনশাল্লাহ। যারা ক্লাসে ভর্তি হতে চাও, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করলে হবে ইনশাল্লাহ। দেখো আমি চেষ্টা করি যে তোমাদের একটু সুবিধা মতো কোনো কিছু করা। অনেকে পিছায় আছে, যে অনেকে হোয়াটসঅ্যাপে বহুত স্টুডেন্ট আমাকে নক করছে যে স্যার সেকেন্ড ইয়ারের ম্যাথে, অনেকে ফোর্থ ইয়ারে পাস করে গেছে, সেকেন্ড ইয়ারের ম্যাথে ফেল, অনেকে ফোর্থ ইয়ার বা এবার ভাইবা দিয়েছে সেকেন্ড ইয়ারের ম্যাথে রিপার্ট, ইন্টারমিডিয়েট ব্যাস্টিকের রিপার্ট। দেখো তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই আমার ক্লাসগুলো তোমরা দেখবে এবং যারা পিডিএফ নিতে চাও অবশ্যই আমার ক্লাসটি শেয়ার করবে ইনশাল্লাহ এবং কমেন্টস করবে, তাহলে তুমি পিডিএফ অবশ্যই পাবে ইনশাল্লাহ। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়িত কামনা করে আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।